সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, ইমাম মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এখনো শেষ হয়নি সংস্কার কাজ। ঈদ যাত্রায় পাটুরিয়া ফেরিঘাটে ভোগান্তির শঙ্কা চালক ও যাত্রীদের, কাজ দ্রুত শেষ করার আশ্বাস। ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের নির্দেশ, জটিলতা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান। ইরানের হামলায় ইসরায়েলি নিহত 12, আহত প্রায় 3000। লেবানন সফরে যুদ্ধ বন্ধের বার্তা জাতিসংঘ মহাসচিবের। এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার ফুটবল বিশ্বকাপেও, যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের হাতে সম্মানী তুলে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্মানী প্রদান কর্মসূচির আওতায় মসজিদের ক্ষেত্রে 10,000 টাকা, মন্দির ও বৌদ্ধবিহার ও গির্জার ক্ষেত্রে 8,000 টাকা করে বরাদ্দ থাকবে। মসজিদের ইমামরা 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 টাকা, খাদেম 2,000 টাকা পাবেন। মন্দিরের ক্ষেত্রে পুরোহিত 5,000 টাকা ও সেবায়েত 3,000 টাকা করে পাবেন। বৌদ্ধ মন্দিরে বিহার অধ্যক্ষ 5,000 টাকা ও বিহার উপাধ্যক্ষ 3,000 টাকা এবং গির্জার ক্ষেত্রে যাজক 5,000 টাকা ও সহকারী যাজক 3,000 টাকা করে পাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়েছে। খাগড়াছড়ি। এরপর আসবেন জনাব মুফতি আনিসুর রহমান, ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদ, নবাবগঞ্জ, ঢাকা। এরপর আসবেন মুফতি সাদিকুর রহমান, ইমাম, দেবোদ্দার নতুন জামে মসজিদ, নেত্রকোনা। এবার আসবেন জনাব মোহাম্মদ ইদ্রিস আলী, মুয়াজ্জিন, রাকসা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মির্জা আব্বাসের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সিফাত আল ফাহিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রয়েছি রাজধানীর এভার কেয়ার হসপিটালের ঠিক সামনের এই জায়গাটিতে এবং এই হসপিটালটিতেই ভর্তি রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। এবং কিছুদিন আগেই গুরুতর অসুস্থতাজনিত কারণে তিনি এই হসপিটালটিতে তাকে ভর্তি করা হয় এবং আমরা গতকালকের তথ্য অনুযায়ী যেমনটি জানিয়েছি, ইতিমধ্যে তার দুটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং গতকালকে আমরা যে বিষয়টি দেখেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে দেখতে এসেছিলেন এবং একই সাথে আমরা দেখেছি বিরোধী দলীয় যারা নেতৃকর্মীরা রয়েছেন তারাও কিন্তু তাকে দেখতে এসেছেন এবং বিএনপি মিডিয়া সেল থেকে যেমনটি জানানো হয়েছে, তার উন্নত চিকিৎসার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে হয়তোবা সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে, এমনটি তথ্য জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। এবং এই মুহূর্তে যদি একটু তার শারীরিক অবস্থার কথা আমরা যতটুকু জানতে পেরেছি, তাকে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাজধানীর এই এভার কেয়ার হসপিটালটিতে তাকে রাখা হয়েছে এবং গতকালকে তার যে দুটি সফল অস্ত্রোপচার সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি যে গতকালকে তার শারীরিক স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এই হসপিটালটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই হসপিটালটিতে এসেছিলেন এবং আজকে এখন পর্যন্ত তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফিং করা হয়নি। হয়তোবা আজকের দিনের একটি সময়ে হয়তোবা তার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করা হতে পারে, এমনটি তথ্য আমরা জানতে পেরেছি। তো এটি ছিল রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে প্রধানমন্ত্রীর
রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সিফাত আল ফাহিম। চলে যাচ্ছি অন্যান্য খবরে। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার পরিজন নিয়ে কিংবা পরিবারের সদস্যদের আগে ভাগে গ্রামের বাড়িতে পাঠাতে অনেকেই স্টেশনে এসেছেন। ঈদের এখনো প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও ভোগান্তি এড়াতে আগে ভাগে বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছেন তারা। খুলনা যাওয়ার জন্য সুন্দরবন এক্সপ্রেসের অপেক্ষায় থাকা এক যাত্রী জানান, ঈদের সময় সড়ক পথে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকায় তিনি ট্রেনে করে বাড়ি যাচ্ছেন। টিকিট কাটার সময় কিছুটা সমস্যা হয়েছিল, তবে স্টেশনে এসে দেখেছেন ট্রেন আগেই প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদ যাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে বিনা টিকিটে কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রবেশের সময় 2 দফায় টিকিট পরীক্ষা করা হচ্ছে এবং পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হচ্ছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার 24 মার্চের টিকিট পাওয়া যাবে। এছাড়া 25 মার্চের টিকিট 15 মার্চ, 26 মার্চের টিকিট 16 মার্চ, 27 মার্চের টিকিট 17 মার্চ এবং 28 মার্চের টিকিট 18 মার্চ এবং 29 মার্চের টিকিট 19 মার্চ পাওয়া যাবে। ঈদ যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রি হচ্ছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া ফেরিঘাটে। তবে ঘাটের সংস্কার কাজ এখনো শেষ না হওয়ায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহনের ঈদ যাত্রার ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে। চালকরা বলছেন, সামনে ঈদ, যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস, ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে 17টি ফেরি সচল রাখা হয়েছে এবং ঘাটের বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া ফেরিঘাটে। তবে এখনো শেষ হয়নি ঘাটের সংস্কার কাজ। ফলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহনের ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সরেজমিনে দেখা যায়, গত বর্ষায় ক্ষতিগ্রস্ত হওয়া কয়েকটি ফেরিঘাটে এখনও মেরামত ও সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। বিশেষ করে 4 নম্বর ঘাটের সংযোগ সড়ক বেশি ঢালু হওয়ায় যানবাহন ওঠা নামায় চালকদের বেশ বেগ পেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে গাড়ি উঠাতে মানুষের সহায়তা নিতে হচ্ছে, এমনকি চাকার নিচে জ্যাক ব্যবহার করতে দেখা গেছে। 5 নম্বর ঘাটের অবস্থা আরও নাজুক। কাদামাটি ও ঢালু সড়কে যানবাহন চলাচলে চালকদের দুর্ভোগ বাড়ছে। অন্যদিকে 1 ও 2 নম্বর ঘাট দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীদের দখলে থাকায় সেগুলো কার্যত ব্যবহার করা যাচ্ছে না। লোড ট্রাক উঠতে পারতেছে না, বুঝছেন? আসলে যদি লোড ট্রাক উঠতে না পারে সেই সময় তো ফেরির ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে। ট্রাক চালকরা বলছেন, সামনে ঈদে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এতে ফেরিঘাটে দীর্ঘ যানজট তৈরি হয়ে বাড়ি ফেরা মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতে পারে। সামনে ঈদ, এখন ঘাটের যে অবস্থা, নানান জেলার মানুষ এখান থেকে চলাচল করে। এই যে ঘাটের পরিস্থিতি, ঘাটে আগে ভালো ছিল ঘাট। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে 17টি ফেরি সচল রাখা হয়েছে এবং ঘাটের বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আমাদের এখন বর্তমানে প্রতিটি ঘাটে লো ওয়াটারে অবস্থান করছে এবং ঘাটের স্লোপ 1:13 আছে, যেটা একদম নর্মাল স্লোপ এবং এই স্লোপে সকল শ্রেণীর গাড়ি উঠতে পারবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দেশের সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস অবশ্যই ঈদের ছুটির আগে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, কোনো অবস্থাতেই যেন শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার ঢাকায় বেইলি রোডে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সরকারি বাসভবনের অফিস কক্ষে আরএমজি ও নন আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের সভায় মন্ত্রী কথা বলেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদীয় এলাকাভিত্তিক ঝুঁকিপূর্ণ কলকারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। সংসদ সদস্যরা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও ইউসিবিএল, ট্রাস্ট ও প্রিমিয়ার ব্যাংক সহ যেসব ব্যাংক লোন প্রদানে গড়িমসি করছে তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঋণের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত 4 প্রবাসী বাংলাদেশি মৃত্যু হয়েছে। ফলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার। ছুটিতে দেশে ফেরার পরে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রবাসীদের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার হামদর্দ বিশ্ববিদ্যালয় মাঠে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিপি নুরুল হক নূর ভাইয়ের একটি ভ্রাতৃত্বের বন্ধন। প্রথমে আমি যেটা বলি যে এই মধ্যপ্রাচ্যের সংকটের উপরে বা এই যুদ্ধে তো আসলে আমাদের কোনো ইনভলভমেন্ট কিংবা আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা শুরু হয়েছে, কখন শেষে আমরা জানি না। তবে সামগ্রিক পরিস্থিতি এটা দেখে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরুর দিকে যতটা ডেসপারেট ছিল, এখন বোধহয় তারা আসলে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজতেছে। সেই দিক থেকে আমরা আশাবাদী যে হয়তো দ্রুত সময়ের মধ্যে এর একটা নিষ্পত্তি হবে, এবং আমরা এটাই সবসময় আল্লাহর কাছেও চাইবো এবং এটাই প্রত্যাশা করব যে যুদ্ধ দ্রুত বন্ধ হোক। কারণ মিডল ইস্টের সাথে আমাদের শুধু শ্রমবাজার না, আমাদের জ্বালানি, অর্থনীতি, আমাদের বাইলেটারাল সম্পর্কের বাইরেও অনেক ধরনের টাইস রয়েছে। সেই জায়গা থেকে আমাদের যেহেতু শ্রমবাজারের বড় একটা অংশ আসলে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, প্রায় 75 লক্ষ আমাদের প্রবাসী শ্রমিক সেখানে আছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরো বলা হয়েছে, বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে আরো বলা হয়, সকাল 6টায় তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ 87% ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে 27.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:07 এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:08। কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 2975 জন ইসরায়েলি আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা 3200 ছাড়িয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এছাড়া হামলা শুরুর পর অন্তত 12 জন ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় বলা হয়েছে, আহতদের মধ্যে বর্তমানে 85 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এসব হামলায় এখন পর্যন্ত 1300 মানুষ নিহত এবং 10,000-এর বেশি ইরানি আহত হয়েছেন। জানা গেছে, ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানে 1300 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এই আগ্রাসনে দেশটিতে আরো 10,000-এর বেশি মানুষ আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধ বন্ধ করে সমঝোতার পথে হাঁটার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। লেবাননের রাজধানী বৈরুত সফরে তিনি বলেন, লেবাননের জনগণ এই যুদ্ধ চায়নি, বরং তাদের জোর করে এই সংঘাতে জড়িয়ে ফেলা হয়েছে। তাই ইসরায়েল ও হিজবুল্লাহকে দ্রুত লড়াই বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। I'm here on a visit of solidarity with the people of Lebanon. লেবাননের জনগণ মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধ চায়নি, দেশটির জনগণকে এই যুদ্ধে জড়িয়ে ফেলা হয়েছে। তাই ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লড়াই বন্ধ করে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুত সফরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। গুতেরেস লেখেন, আমি লেবাননের জনগণের প্রতি সংহতি জানাতে বৈরুতে এসেছি। তারা এই যুদ্ধ বেছে নেয়নি, তাদের এতে জড়িয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, লেবানন ও পুরো অঞ্চলের জন্য যে শান্তিপূর্ণ ভবিষ্যৎ প্রাপ্য তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তার এই সফরের সময় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে প্রায় গোলাগুলির ঘটনা ঘটেছে। গত 2 মার্চ থেকে লেবাননের সামরিক অভিযান বাড়িয়েছে দখলদার ইসরায়েল। জানা গেছে, ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানে 1300 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে ড্রোন ও হামলা চালিয়ে আসছে তেহরান। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 8 জন মার্কিন সেনা নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ও যুদ্ধের প্রভাব এবার ফুটবল বিশ্বকাপকেও ঘিরে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে 2026 সালের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে উঠেছে। এদিকে ইরান ফুটবল ফেডারেশনের দাবি, যুক্তরাষ্ট্র দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত। সপ্তাহের শুরুতে এক সংবাদ সম্মেলনে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দৈনাম আলী জানান, যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে যাওয়ার মতো নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় তাদের দল বিশ্বকাপে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য নাকচ করে দেন। তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। তবে একই সঙ্গে তিনি মন্তব্য করেন, নিরাপত্তার কারণে তাদের যুক্তরাষ্ট্রে যাওয়া উপযুক্ত নাও হতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরান জানিয়েছে, কেউ তাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, ইরান সত্যিই কি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে, নাকি অংশ নেওয়ার বিষয়টি এখনো বিবেচনায় রাখছে? সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, ইমাম মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এখনো শেষ হয়নি সংস্কার কাজ, ঈদ যাত্রায় পাটুরিয়া ফেরিঘাটে ভোগান্তির শঙ্কা চালক ও যাত্রীদের, কাজ দ্রুত শেষ করার আশ্বাস। ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের নির্দেশ, জটিলতা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান। ইরানের হামলায় ইসরায়েলে নিহত 12, আহত প্রায় 3000। লেবানন সফরে যুদ্ধ বন্ধের বার্তা জাতিসংঘ মহাসচিবের। এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার ফুটবল বিশ্বকাপেও, যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি ইরানের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।